This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আজ শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ। সাম্প্রতিক মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে নতুন কিছু বলার নেই। প্রায় 3 সপ্তাহ পর এই হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে অবশেষে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বহরমপুরে যাচ্ছেন, আগামীকাল ধুলিয়ানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতিতে প্রশাসনিক সভা থেকে শুরু করে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। তিনি হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে, তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে হিংসা কবলিতদের সঙ্গে তিনি কথা বলবেন এবং বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণাও করতে পারেন বলে আগাম জানা যাচ্ছে। যে পোড়া দাগ, ক্ষতচিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়ি রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন, ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন। তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন 2-1 দিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারত। কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না। কারণ মুর্শিদাবাদের লোক একবার নয়, বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নুপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে এখন হিন্দুদেরকে লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। বলছি তো, মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্য আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি। আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে। তারা বলেছে পরে আমরা ভালো করে করব। শুনে রাখুন। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কড়া রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। এক কথায় কড়া রিপোর্ট। পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করেছেন তিনি। পূর্ব পরিকল্পিত হামলা, স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতার উল্লেখ করে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। ধর্মীয় পরিচয় জেনে রাজনৈতিক হিংসা হয়েছে, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুক কেন্দ্র, সুপারিশ করেছেন রাজ্যপাল। এলাকায় স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করেছেন সিভি আনন্দ বোস। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, এই সময় দাঁড়িয়ে রাজ্যপালের এই সুপারিশ নিয়ে নানা মহলে নানা কথা উঠছে। এক্স্যাক্টলি এই সুপারিশে কোন কোন বিষয়গুলো স্পেসিফিক্যালি রাজ্যপাল উল্লেখ করেছেন, যদি আরো একবার বলো। দেখো, মূলত যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, সেই অশান্তির পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আবেদন তিনি জানিয়েছেন এবং যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সরকারকে এই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই আবেদনও তিনি জানিয়েছেন। এবং প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, এই সুপারিশও কিন্তু জানিয়েছেন রাজ্যপাল। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে একাধিকবার দাবি উঠলেও কখনো কিন্তু রাজ্যপাল কখনো সরাসরিভাবে তিনি রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করেননি। এবং এটা পুরোটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রেরোগেটিভ। তারা সিচুয়েশন অ্যাসেস করে দেখবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে বিজেপির ঘোষিত নীতি, দলগতভাবে বিজেপির জাতীয় রাজনীতিতে ঘোষিত নীতি, যে যদি মণিপুরের মতো কোনো আপৎকালীন সিচুয়েশন না তৈরি হয়, যদি 370 ধারা রদের মতো কোনো আপৎকালীন সিচুয়েশন তৈরি না হয়, তাহলে কোনো নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে 356 ধারা জারি করার তারা সম্পূর্ণভাবে নীতিবিরুদ্ধ। স্বাভাবিকভাবেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই ঘোষণার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এবার কি পদক্ষেপ করে আমাদের নজর থাকবে সেদিকে। একেবারেই তাই। ধন্যবাদ জ্যোতির্ময়। পরিস্থিতি যদি খারাপ হয়, পরিস্থিতি খারাপ হলে রাজ্যপালের এই যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ, সেই বিষয়ে গিয়ে যেটা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, বিতর্ক কিন্তু তুঙ্গে। রাজ্যপালের এই রিপোর্টকে বিরোধী দলনেতা তিনি স্বাগত জানাচ্ছেন ঠিকই, কিন্তু নির্বাচনে জিতে আসা সরকার ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে, বিজেপিকে খুশি করতে চাইছেন রাজ্যপাল। ঠিক এভাবেই আবার আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।
আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই, রেজাল্ট চাই, উই ওয়ান্ট রেজাল্ট। উনি বলেছেন ফার্দার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক, এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয়, আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে। রিপোর্টটা ওয়েলকাম করার মতো। মাননীয় রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন, তিনি যা দেখেছেন করেছেন, এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গে শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে, আমিও তার মধ্যে একজন। যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। আপনারা শুনলেন রাজ্যপালের এই সুপারিশ নিয়ে রাজনৈতিক মহলের নানা মতামত এসেছে বিতর্ক তুঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, আমি জানতে চাইবো যে রাজ্যপালের এই সময় দাঁড়িয়ে এহেন সুপারিশকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা কোনো কালেই রাজ্য সরকারকে ভেঙে দিয়ে কেন্দ্রীয় শাসন চাপানোর পক্ষপাতী নই। আপনারা জানেন ভারতে প্রথম এইভাবে আমাদের সরকারকে কেরালায় ভেঙে দেওয়া হয়েছিল। আমরা কোনোদিন আমাদের অতি বড় শত্রুও যদি সরকার তৈরি করে, আমরা কখনো মনে করি না যে মানুষের রায় নির্বাচিত সরকারকে কেন্দ্র দিয়ে ভেঙে দেওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে এটা আমাদের নীতিগত অবস্থান, এখানে মমতা ব্যানার্জির থেকে আমরা আলাদা। কিন্তু এক্ষেত্রে রাজ্যপালের এই রেকমেন্ডেশনের মাথামুন্ডু বুঝলাম না। প্রথম কথা হচ্ছে যে হয় তারা গভর্নর্স রুল কি রাষ্ট্রপতি শাসন রেকমেন্ড করে অথবা করে না। এনার চিঠির মানে হচ্ছে আমি এখন করছি না কিন্তু একদিন করতে পারি। তো একদিন তো যে কোনো রাজ্যপালই করতে পারে, সবাই জানে। দ্বিতীয় কথা, যখন মুর্শিদাবাদে গন্ডগোল ঘটছিল তখন এনাকে খুঁজে পাওয়া গেল না। এখন যখন আপাতভাবে শান্ত হয়েছে, এখন এই সমস্ত কথা বলে নতুন করে আবার অশান্তি উস্কানি দেওয়ার মানেটা কি আছে তাও বুঝলাম না। সুতরাং এগুলো আমাদের কাছে খুব ছেলে মানুষই রাজনীতি ছাড়া তার বেশি কিছু মনে হচ্ছে না। ধন্যবাদ শতরূপ। রাজ্যপালের এই সুপারিশ নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে, কথার নতুন করে বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি খারাপ হলে রাজ্যপালের রাষ্ট্রপতি শাসনের এই সুপারিশ ঘিরে বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। এই রিপোর্টকে, রাজ্যপালের এই রিপোর্টকে বা এই সুপারিশ যে নামে ডাকা হোক না কেন, বিরোধী দলনেতা তিনি স্বাগত জানাচ্ছেন এই সময় পরিস্থিতি দাঁড়িয়ে। কিন্তু কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, তিনি বলছেন যে নির্বাচনে জিতে আসা সরকার ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে, বিজেপিকে খুশি করতে চাইছেন রাজ্যপাল। আমি এইমাত্র কথা বললাম সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, তারা বলছেন যে এই সময় দাঁড়িয়ে তারা মনে করছেন এই মুহূর্তে অনেকটাই শান্ত হয়ে গিয়েছে, আগের থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে এই মুহূর্তে তারা রাজ্যপালের এই সুপারিশকে স্বাগত জানাচ্ছেন না। ফলে রাজ্যপালের এই সুপারিশ, এই রিপোর্ট নিয়ে কিন্তু নানা মহলে নানা মত এই মুহূর্তে, রাজনৈতিক বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্র হস্তক্ষেপ করুক, ঠিক কি রয়েছে এই রিপোর্টে আপনাদের জানাই। ধর্মীয় পরিচয় জেনে রাজনৈতিক হিংসা হয়েছে, এলাকায় স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে আক্রমণ করতে ছাড়ছে না। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার রাজ্যপালের এই রিপোর্টকে, সুপারিশকে স্বাগত জানাচ্ছেন। এই মুহূর্তে সিপিআইএম বামেরা আবার এই রিপোর্টকে এই সময় দাঁড়িয়ে অপ্রয়োজনীয় বলে তারা মনে করছেন। এইমাত্র আমি কথা বললাম বাম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। সব মিলিয়ে মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কড়া রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন তিনি। পূর্ব পরিকল্পিত হামলা, প্রি প্ল্যান্ড, স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতার কথা উল্লেখ করে এই রিপোর্ট, রাজ্যপালের রিপোর্টে পূর্ব পরিকল্পিত বিষয়টা রয়েছে। শুধু তাই নয়, স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতার কথাও কিন্তু উল্লেখ রয়েছে। রাজনৈতিক পরিচয় জেনে, ধর্মীয় পরিচয় জেনে হিংসা হয়েছে এবং রাজনৈতিক হিংসা বলে তিনি উল্লেখ করেছেন তার রিপোর্টে। রাজনৈতিক ব্যক্তিত্বরা এই বিষয়ে কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই, রেজাল্ট চাই, উই ওয়ান্ট রেজাল্ট। উনি বলেছেন ফার্দার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক,
এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয়, আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে। কিন্তু রিপোর্টটা ওয়েলকাম করার মতো। মাননীয় রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন, তিনি যা দেখেছেন করেছেন, এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গে শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে, আমিও তার মধ্যে একজন। যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। ফলে রাজ্যপালের এই সুপারিশ, এই রিপোর্ট নিয়ে রাজনৈতিক মহলে নানা মতের সমাহার এই মুহূর্তে। বিরোধী দলনেতা স্বাগত জানালেও তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে খোঁচা দিতে ছাড়ছে না। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত, তার সঙ্গে কথা বলবো। আপনি এই বিষয়টা, রাজ্যপালের এই সুপারিশ এই সময় দাঁড়িয়ে, এবং তিনি বলছেন যে পরিকল্পিত, তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্ন তুলেছেন, এই সময় দাঁড়িয়ে আইনত সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আপনি রাজ্যপালের এই সুপারিশকে কিভাবে দেখছেন দেবাশিস বাবু? রাজ্যপাল হচ্ছেন রাষ্ট্রপতির প্রতিনিধি, এখানে ডেলিগেট, এবং তিনি যদি মনে করেন যে এখানে যে সাংবিধানিক পরিকাঠামো রয়েছে তারা যথাযথভাবে সংবিধান এবং অন্যান্য আইন মেনে কাজ করতে পারছেন না, তাহলে কিন্তু সেই রিপোর্ট পাঠাতে হয় রাষ্ট্রপতির কাছে, অর্থাৎ প্রেসিডেন্টের কাছে। তো আমি খবর কাগজে যেটা দেখলাম, উনি হোম ডিপার্টমেন্টে পাঠিয়েছেন। এটাকে ঠিক 356 প্রথা অনুযায়ী যেটা সংবিধানে রয়েছে সেইভাবে জানাননি, একটা রিপোর্ট করেছেন ওই দপ্তরে। বেশ, ধন্যবাদ আপনাকে। অন্যদিকে মুর্শিদাবাদ, মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার আগে আবারও জাফরাবাদে উত্তেজনার পরিস্থিতি। রাতের অন্ধকারে হিংসায় নিহতদের বাড়ির দরজা মেরামতের অভিযোগ উঠছে। ভাঙা হয়েছে বাড়ির তালা, বন্ধ করে দেওয়া হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। রাতের অন্ধকারে কাদের তৎপরতা, কি করছিল পুলিশ, এই প্রশ্ন স্থানীয়রা করছেন। তারা বারবার এই প্রশ্ন তুলছেন যে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনের ভূমিকা কি। ঘটনাস্থলে মোতায়েন পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকার মানুষজন। তো এগুলা আমরা সাধারণ পাবলিক কি করে, কার উপরে ভরসা করব? এই জিনিস কেন করবে? ও দিনের বেলায় তো করতে পারতো। আমার বাড়ি, আমাকে যদি বলে কেউ কি তোমার দরজাটা ভাঙা আছে, আমি ভালো করব, সেটা উত্তর তো ও দিনের বেলায় পেতে পারতো। হ্যাঁ, তো রাত্রে বেলায় কেন করলে? সে তদন্তটা কে করবে? সাধারণ পাবলিক করবে না পুলিশ প্রশাসন করবে? গন্ডা বাহিনী, মমতার গন্ডা বাহিনী। আজকে ঘটনা আমাদের পিঠের চাম থাকতো না, এই কতক্ষণ আগে পিঠের চাম থাকতো না, ডান্ডা দেখছেন, ডান্ডালে ছুটে চলে আসছে ওই ধার থেকে না পুলিশ প্রশাসনের। আমরা কি করব? আমরা কেন্দ্র বাহিনী চাই। রাত্রে কাজ করা উচিত। বাড়িতে দুটো মানুষ ছিল, তো ওই মানুষ দুটোকে তো জিজ্ঞেস করার প্রয়োজন ছিল, ওদেরকে তো নিয়ে এসে কাজ করা উচিত ছিল না? তো চোরের মতন কেন কাজটা করা হলো? এখনো বাড়ির লোক ছিল, তো বাড়ির লোকের তো রাতে রাত্রে বাড়ির লোকের জোগানো হয়েছে, রাত্রে কেন চোরের মতন কাজ করা হলো? না, রিলি আসলে গেলে এরকম হয়ে লাগবে। এটা ভাঙা কপাট ছিল, এই কপাটে প্লাইবোর্ড লাগালো কেন? রাত্রে চুরি করে লাগালো কেন? আর ওই ঘরে চিটকি ভেঙে না, এই ঘরে তালা ভেঙে লাগানো হয়েছে। থানার লোক, পুলিশ। হ্যাঁ, রাত 12টার পর। কি চাইছেন? কেন করলো? বাইরে থেকে শিকলি তুলে দিয়েছে, দিয়ে এই দরজা গেট ভাঙা ছিল, গেট রাত্রেবেলা লাগিয়ে দিয়ে গেছে। ওইখানকার সব ওই যে হাইস্কুল গুলা
নিয়ে এসে এখানে লাগিয়ে গেটটাকে ঠিক করেছে, কিন্তু ওরা গেট লাগা ছিল না, খোলা ছিল ওইখানে, ভাঙচুর ছিল। তো কেন করলো এটা? অফিসাররা বাড়িতে কে ছিল নাকি রে? বাড়িতে ছিল না, এই বাড়িতে কেউ, সব ওদিকে ছিল। সকাল উঠে দেখছি যে আমার ওইদিকে একটা আমার কাকিমার ঘর আছে, ভালো ঘরের দরজা ছিটকি খুলে লেছে এবং ফিরকি ঘরের ওই ফিরকিকে খুলে এই দরজাতে লাগাইছে পেলাইয়ে, শুধু ওরা পেলাই দিচ্ছে। তো রাত্রি একটা সময় কেন পেলাই লাগাবে? কি কারা করছে আমরা দেখলে তো হতো কি কাজ? ক্যামেরা অফ করে দিয়েছে রাতের বেলায়, রাতের ক্যামেরা অফ করে অফ ছিল, লাইট অফ করেছিল। এখানে হ্যালোজেন সামনে হ্যালোজেন আছে, হ্যালোজেন অফ করে দিয়েছে, এই কাজ করেছে। আপনার নাইটে যারা ডিউটি ছিল ওরাকে কথা বলুন, ওরা আছে এখানে, ওরাকে আমরা রেখেছি, আটকে রেখেছি, যেতে দিন ওরাকে, ওরাকে ডাকুন, ওরাকে কথা নিন ওদের কাছে। দরজাটা ওটা আমি পেয়েছি। হ্যাঁ, আপনাদের বাড়ির গেটও আটকে দিয়েছিল? হ্যাঁ, আলাদা আটকা ছিল। বাইরে থেকে আটকা ছিল। বাইরে থেকে পুলিশ আটকে দিয়েছে? পুলিশ ছিল গিয়েছিলাম সেটা বলতে পারলাম না, খানকে পুলিশের দোষ দেবো কেন? পুলিশ ছিল গিয়েছিলাম সেটা বলতে পারলাম না। এই সমস্ত বাড়িও তো তালা বাইরে থেকে দেওয়া ছিল বলছে, এই বাড়িটাও ছিল। আমি তবুও বলতে পারবো আপনি না। ডিউটি আমি করছিলেন? শুধু এখানে এলাম, আমাকে বললো কি এখানে ডিউটি করতে আসতে হবে, এখানে বসে থাকবো। আমি ওখানে বসেছিলাম, আমি বের হই। আশেপাশে কিছু হয়েছে দেখেননি? না, আমি দেখিনি। ডিউটি করার মানে কি? এখানে মানুষ তো এমনিতে পুলিশের উপর আস্থা হারাচ্ছে, আপনারা থাকার পরে এরকম তালা দেওয়া ছিল না তো, ওই বাড়ির গেটটা চেঞ্জ করেছে, বাইরে থেকে ছিটকে। আমরা দেখুন আমাদের এখানে ডিউটি ছিল, এই যে এই বাড়িটায়, বুঝলেন, আমরা এখানেই ছিলাম। ওইদিকে তো আমরা কি হয়েছে আমরা কোনো খবরও পাইনি, ওই জন্য আমরা যেতে পারিনি। কিন্তু অভিযোগ যে আপনারা ডিউটি থাকার পরে? হ্যাঁ, আমরা তো এখানে ডিউটি করছিলাম, আমরাও তো বলছি যে আমরা এখানে ডিউটি করছি। মানে ওই দিকটা কি হয়েছে জানেন না? না, ওইদিকে কোনো আওয়াজ পাইনি। অন্যজন ডিউটিতে আছে, ওইদিকে পেট্রোলিং এ যারা আছে তারাই বলতে পারবে হয়তো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনাবো, পাশাপাশি শোনাবো তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির কি বলছেন। ব্যাক টু ব্যাক। সদ্য বিধবা স্ত্রী এখানে আশ্রয় নিয়ে আছেন, সেই বাড়ি থেকে তাদেরকেও চুরি করে নিয়ে যেতে এসেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুলিয়ানের বাটিতে, জাফরাবাদের মাটিতে দাঁড়িয়ে ফেস করতে হবে, বলতে হবে যে তিনি দুধেল গাইডের সরকারটা চালাবেন নাকি আবার তাদেরকে ডিঙি নৌকা নিয়ে এপার থেকে ওপারে মালদায় গিয়ে যেভাবে আশ্রয় নিতে হয়েছে সেভাবে নিজ ঘুমে পরবাসী হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উত্তরটা দিতে হবে। মুখ্যমন্ত্রী সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকেন, তিনাকে রাজ্যের সারা সমস্যার মধ্যে থাকতে হয়। একটা ঘটনা ঘটেছে, খুন হয়েছে, তার আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপি এই ঘটনাটাকে নিয়ে যেভাবে জিয়ে রাখছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিজেপির এটাই হচ্ছে সব থেকে নোংরা রাজনীতি। মুর্শিদাবাদের জাফরাবাদ, সেখানে আতঙ্ক এখনো কিন্তু পুরোপুরি কাটেনি। বেশ কিছু বাড়ি সেখানে ফাঁকা, এখনো বেশ কয়েকটি পরিবার সেখানে ঘর ছাড়া। এলাকার মানুষজন তারা দাবি করছেন যে অনেকে বাড়ি ফিরে এলেও থাকার সাহস তারা দেখাতে পারছেন না, তাই অন্যত্র চলে গিয়েছেন। শামশেরগঞ্জে হিংসার ঘটনা, তারপর থেকে বাড়ি থেকে পালিয়েছিল অনেকেই আতঙ্কে। এরপরে পুলিশ প্রশাসন পাল্লালপুর থেকে অনেককে ফেরালেও বাড়ি ফেরার পর কিন্তু আবার পুনরায় বাড়ি ছেড়ে চলে যায়। এই রকমই বাড়ি এখনও কিন্তু রয়েছে জাফরাবাদে। সেখানে কিন্তু এখনও কোনো পরিবারের লোকজন নেই। একদিনের জন্য বাড়ি ফেরার পর তারা আবার পুনরায় সেখান থেকে পালিয়ে যায়, কারণ এখনও আতঙ্ক রয়েছে তাদের মনের মধ্যে, এখনও ঘর ছাড়া রয়েছে এই রকম বহু পরিবার। এই যে ঘটনা হওয়ার পর থেকে আপনার আসা যাওয়া করছে, আসছে একবার যাচ্ছে, এরকম করছে, বাড়িতে থাকতে পারছে না ভয়ে। এখন তালা বন্ধ, ওই কোনো আত্মীয়র বাড়িতে থাকছে, আসছে যাচ্ছে, হয়তো রাত করে চলে যাচ্ছে, দিন করে হয়তো আসছে, থাকতে পারছে না, রাত্রে থাকতে পারছে না, আতঙ্কিত হয়ে আছে স্যার। কবে ফিরবে জানা নেই, কিন্তু এখনও তালা বন্ধ সেই সব বাড়ির গেটগুলি। মুর্শিদাবাদ থেকে আমরা সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।